Recording in progress. সবাই কি চলে এসেছো নাকি? আরো 1 মিনিট সময় আছে আর কি, তারপর আমি একটু কথা বলি আর কি। যেটা তোমরা অনেকেই দেখি কোশ্চেন করতেছো যে ভাই কি বই পড়বো, কোন বই পড়বো। হ্যাঁ, আমার কাছে একটাই কোশ্চেনটা হচ্ছে এমন যে যে বই পড়ো না কেন, বইয়ের অভাব নেই আসলে। যে বইটাই পড়ো না কেন সে বইটা আহ তুমি শেষ করো, প্রথম থেকে ধরে শেষ করো। 5-10টা বই পড়া কোনো লাভ নাই। আর তোমাদের যা সময় আছে সে সময়গুলা সব বই পড়ার দরকার নাই। তোমার যে কোনো একটা বই পড়বা, যে কোনো একটা বই পড়ে সে বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করবা। আদারওয়াইজ তোমাদের আর কোনো টেনশন নেই। আর সাধারণ জ্ঞানের বিষয়টা হচ্ছে এমন একটা বিষয় যেটা তুমি 1 সপ্তাহ মুখস্থ করেছো, 1 সপ্তাহ একটানা মুখস্থ করতেছো, ওইটা পরের 1 সপ্তাহ পড়ো নাই, তোমার মনে থাকবে না। তোমাকে কি করতে হবে, ওই 1 সপ্তাহ একটানা 1 সপ্তাহ পড়ার দরকার নাই। তুমি প্রতিদিন 2 ঘন্টা করে টাইম দাও, বা প্রতিদিন 3 ঘন্টা করে টাইম দাও। তোমাকে প্রত্যেকদিন ওই 3 ঘন্টা করে টাইম দিতে হবে পরীক্ষার আগ পর্যন্ত। দেন তুমি সাধারণ জ্ঞান মনে রাখতে পারবা। ওই যে আমরা ফিজিক্স কেমিস্ট্রির মতো একবার বইটা শেষ করলাম, পরে একবার করে রিভিশন দিলাম, এমন করে আসলে সাধারণ জ্ঞান মনে রাখা যায় না। সাধারণ জ্ঞান বিষয়টা হচ্ছে প্রত্যেক দিন পড়তে হয়, একটু রিভিশনের উপরে রাখতে হয়, এটা জানতে হয়, ওটা জানতে হয়, একটু নেট ঘাটতে হয়, একটু বই দেখতে হয়, একটু চোখ কান খোলা থাকতে হয় আর কি। আর কারেন্ট অ্যাফেয়ার্স এর বিষয়ে যেটা বললাম, শুধু উন্মেষের বই পড়লে হবে না। হ্যাঁ, শুধু উন্মেষের বই যেটা দিয়েছো ওইটা পড়ে তুমি যদি শেষ করে ফেলতে পারো, এখানে স্লাইড গুলা যা দেওয়া হচ্ছে প্লাস উন্মেষ থেকে যে বইটা দেওয়া আছে তোমাদের, ওই বইটা যদি শেষ করতে পারো, তোমাদের তো আর আন্তর্জাতিক থেকে কোশ্চেন আসে না, তোমাদের আসে শুধু বাংলাদেশ থেকে, বাংলাদেশ বিষয়াবলী থেকে। এবং তুমি যদি দেখো শুধু মুক্তিযোদ্ধা পাঠ থেকে অনেকগুলা কোশ্চেন আসে, তোমাদের 10টা কোশ্চেন আসে, 10-এ 10 পাইতে পারো, যদি একটু চেষ্টা করলেই 10-এ 10 পাওয়া যায়। যেমন গত বছর মনে হয় 9টা কোশ্চেন আইছে মুক্তিযোদ্ধা থেকে তোমাদের, তাই না? তো তোমাদের স্পেসিফিক কিছু বিষয় থাকে আর কি। আর এই যে এই টপিকস গুলা যেগুলো আমরা পড়াচ্ছি, এইগুলা তোমার বেশি টাইম দেওয়ার দরকার নাই। তুমি আমরা যেটা বলতেছি এইগুলা যা লিখতেছি এইগুলো একটু পড়বা, এগুলো একটু দেখবা, আদারওয়াইজ একবার করে 2বার করে রিভিশন দিলেই দেখবা যে একেবারে ফুল আন্ডারস্ট্যান্ড হয়ে গেছে, তোমার আর অত কোনো টেনশন নেই। তো সুতরাং আমরা যে কথাগুলো বলি সবসময় যে কারেন্ট অ্যাফেয়ার্স, হ্যাঁ কারেন্ট অ্যাফেয়ার্স এর যে কথাটা বলতেছিলাম, কারেন্ট অ্যাফেয়ার্স এর বিষয়টা হচ্ছে এমন যে তুমি ওখান থেকে সাম্প্রতিক কিছু কোশ্চেন থাকে, 1 থেকে 2 পেজ সাম্প্রতিক থেকে থাকে। আর হচ্ছে বিগত যে বিভিন্ন পরীক্ষা হয়ে যায় না, পরীক্ষা, ওই পরীক্ষাগুলা থেকে যে কোশ্চেন থাকে ওই কোশ্চেনের সলভ থাকে। অর্থাৎ তোমরা এই দুইটা একটু ভালো করে দেখবা। আদারওয়াইজ ওই যে একজন চুল দিয়ে প্লেন টেনেছে এইগুলা পড়ার দরকার নেই, একজন 50টা বার্গার খেয়েছে এমন দরকার নাই, একজন 500টা বুক ডাউন দিয়েছে এগুলোর দরকার নাই। তোমরা যদি দেখবা সাম্প্রতিক বিষয়ে ওখানে সাম্প্রতিক কিছু কোশ্চেন থাকে, অন কোশ্চেন আনসার, আর বিভিন্ন পরীক্ষা থেকে আসতে পারে, যেমন মেডিকেলে আসার সম্ভাবনা কিছু কোশ্চেন থাকে, এই কোশ্চেন গুলা শুধু সলভ করবা। আদারওয়াইজ আর কোনো কিছু দেখার দরকার নেই। এই তো অনেকেই জয়েন করে ফেলেছে, অনেকে হয়তো বেরিয়ে গিয়েছিল, নামাজ পড়তে গিয়েছিল, যাই হোক চলে এসেছে। এগুলা তোমরা একটু দেখতে থাকবা। এখন ব্যাংকের এখানে দেখলাম বিজিবি পরিচালিত একটা ব্যাংক বর্তমান চালু হয়েছে, বলতে পারবা সে ব্যাংকটার নাম কি? বিজিবি পরিচালিত ব্যাংক, একটা ব্যাংক আছে বিজিবি, এই যে বিজিবি পরিচালিত ব্যাংক, পরিচালিত ব্যাংক এই তোমার কিছুদিন যাবত হয়েছে আর কি। ট্রাস্ট ব্যাংক না, না না গো না বিহা, ট্রাস্ট ব্যাংক না, এটার নাম হচ্ছে সীমান্ত ব্যাংক। বিজিবি পরিচালিত ব্যাংক সেটা হচ্ছে সীমান্ত ব্যাংক, সীমান্ত ব্যাংক, এটা বিজিবি দ্বারা পরিচালিত হয়েছে আর কি। আচ্ছা,
বলো তো নেভি দ্বারা পরিচালিত একটা ব্যাংক আছে, নেভি পরিচালিত পরি হ্যাঁ, পরিচালিত ব্যাংক নেভি পরিচালিত একটা ব্যাংক আছে, অর্থাৎ নেভিরা যেটা নৌবাহিনী ওরা পরিচালিত করে, ওটা বলতে পারবো ব্যাংকটার নাম কি? মেরিটাইম ব্যাংক। ওটার নাম কি? মেরি মেরিটাইম ব্যাংক। পানি ব্যাংক, বিডা মুদিরা, সাদাম সাদ্দাম, হ্যাঁ, পানি ব্যাংক। আচ্ছা, যাই হোক, সর্বশেষ তফসিলিভুক্ত ব্যাংক হচ্ছে বেঙ্গল ব্যাংক। আচ্ছা, এটা আসবে না, তোমরা এই দুইটা একটু দেখবা। এই বিজিবি ব্যাংকটা 2019 সালের দিকে পরিচালনা হয়েছে আর কি, এজন্য এটা একটু ইম্পর্টেন্ট আর কি। এটা এসেছে অনেক পরীক্ষাতে, আমিও দেখেছি আর কি, অনেক জায়গায় পরীক্ষা দিয়েছি, ওইগুলা থেকে এগুলা দেখেছি আর কি। তো আমরা এগুলা একটু দেখে ফেলবো আর কি। এখন বাংলাদেশ ব্যাংকের একটা কোশ্চেন আসে, যেমন বাংলাদেশ ব্যাংকিং খাতে সবচাইতে প্রথম, এটা থেকে একটু মাঝে মধ্যে একটা দুইটা কোশ্চেন আসে, আমি একটু দেখাই, তাহলে তোমরা বুঝে যাবা। যেমন বাংলাদেশ মোবাইল ব্যাংকিং প্রথম চালু করে কারা, বলতে পারবা? বাংলাদেশে মোবাইল ব্যাংকিং চালু করে কারা? এটা একটা কোশ্চেন এসেছিল গতবার। হ্যাঁ, বলতে পারবা? টেলিটক? না 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 না, ডাচ বাংলা ব্যাংক। হ্যাঁ, গুড, ডাচ বাংলা ব্যাংক। কত সালে বলতে পারবা? প্রথম মোবাইল ব্যাংকিং, প্রথম প্রথম মোবাইল ব্যাংকিং, মোবাইল এই যে ব্যাংকিং, প্রথম মোবাইল ব্যাংকিং কারা করে বলতে পারবা? হ্যাঁ, এই না 12 সাল না 8 সাল না, 2011 সাল। কত সাল? এই যে 2011 সাল, ডাচ বাংলা ব্যাংক। অর্থাৎ কি? ডাচ বাংলা ব্যাংক প্রথম চালু করে এরা। পরবর্তীতে বলতে পারবা প্রথম বেসরকারি ব্যাংক কি? হ্যাঁ, প্রথম বেসরকারি ব্যাংক, প্রথম বেসরকারি ব্যাংক, হ্যাঁ গুড, এবি ব্যাংক আর কি, আরব বাংলাদেশ ব্যাংকের। ইসলামী ব্যাংকের নাম ওই যে তোমরা একটু দেখবা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, পূর্ণ ইসলামী ব্যাংক আরব বাংলাদেশ লিমিটেড, এগুলো একটু দেখবা। প্রথম রেডি ক্যাশ চালু হয় কোন, এই একটা কোশ্চেন, প্রথম রেডি ক্যাশ চালু করে কারা? প্রথম রেডি ক্যাশ, এটা এসেছিল অনেক জায়গায়। বলো তো রেডি ক্যাশ প্রথম চালু করে কারা? জনতা ব্যাংক। গুড, এই তো তোমরা অনেক পারো, জনতা ব্যাংক। গুড, এটা কিন্তু চালু করে। প্রথম বিদেশি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কিন্তু লন্ডনের। হ্যাঁ, স্ট্যান্ডার্ড চার্টার্ড। লিভারপুলের খেলা দেখেছো? লিভারপুলের খেলা দেখছো কেউ? লিভারপুল, হ্যাঁ, লিভারপুলতে দেখবা জার্সিতে ওখানে দেখা স্ট্যান্ডার্ড চার্টার্ড। হ্যাঁ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের স্পন্সর আর কি ওরা। এটা কিন্তু লন্ডনে অবস্থিত, ইংল্যান্ডের লন্ডনে থাকা বাংলাদেশে একটা প্রতিনিধি হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড পরিচালিত হয় আর কি। আচ্ছা, মাস্টার কার্ড চালু করে, এজেন্ট ব্যাংকিং চালু করে, এশিয়া দেখে নিবা। এই তিনটা একটু মনে রাখো, এই তিনটা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা থাকে। এখন চলে আসি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। এখন এই যে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক কি? বাণিজ্যিক ব্যাংকের কি কি ছিল? এর ভেতরে আছে সোনালী ব্যাংক, সোনালী ব্যাংক, তারপরে হচ্ছে জনতা ব্যাংক, এটা একটু মনে রাখতে হবে, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, এই যে অগ্রণী, তারপরে হচ্ছে রূপালী, মনে রাখবা রূপালী, তারপরে বেসিক ব্যাংক আর বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। হ্যাঁ, এটা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, অর্থাৎ ডিবিবিএল লিমিটেড আর কি। কৃষি ব্যাংকটা কি? অনেকে জিজ্ঞেস করতেছে, আমি বলি তাহলে কৃষি ব্যাংকটা কি, আমি একটু পরে বলবো। দেখো, এই তিনটাকে আমাদের বলা একদম রাষ্ট্র পরিচালনা করে, একদম সরকারিকরণ করে, সরকার পরিচালিত করে। এখন বাংলাদেশের বিশেষায়িত সরকারি ব্যাংক, এটা তো একদম টোটালি সরকারি ব্যাংক, মনে করো বিশেষায়িত, ওটা হচ্ছে বিশেষায়িত সরকারি ব্যাংক, বিশেষায়িত সরকারি ব্যাংক। এখন এই বিশেষায়িত সরকারি ব্যাংক কয়টা? বিশেষায়িত সরকারি ব্যাংক হচ্ছে তিনটা। ওই যে একজন বলেছে রাজীব, রাফিদ বলেছে কৃষি ব্যাংক। হ্যাঁ গুড, অর্থাৎ বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক অর্থাৎ। হ্যাঁ, তারপরে আছে কি?
বাংলাদেশ কৃষি, সরি, একটা হচ্ছে, আর একটা হচ্ছে কি জানি, হ্যাঁ, রাজশাহী। আমার একটা ফ্রেন্ড এখানে চাকরি করে, এই জন্য বাংলাদেশ বলে। রাজশাহী, যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, যে তোমরা বিডি মানে হচ্ছে বাংলাদেশ আর কি, এটা মনে রাখো। BD, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী, এই যে কৃষি উন্নয়ন ব্যাংক, কৃষি উন্নয়ন ব্যাংক। হুম। তার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আর একটা আছে প্রবাসী কল্যাণ ব্যাংক। এটা কি? এটা হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। হ্যাঁ, এটা বলতেছি তো, এই যে প্রবাসী কল্যাণ ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, এটাও আমার একটা ফ্রেন্ড চাকরি করে। যাই হোক, এই হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক, অর্থাৎ প্রবাসী কল্যাণ ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আর বাংলাদেশ কৃষি ব্যাংক। এটা হচ্ছে বিশেষায়িত সরকারিকরণ করা আর কি, বিশেষায়িত সরকারি ব্যাংক। আর অতফসিলি ব্যাংক আছে, আনসার বিডিপি ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, জুবিলি ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক। হ্যাঁ, হ্যাঁ, এইগুলাকে তোমার বলা হয়। আরো আছে তো বেসরকারি ব্যাংক, অনেকে বলে কি প্রাইভেট ব্যাংক, আসলে প্রাইভেট ব্যাংক বলে কিন্তু কিছু নাই। এটা কি তোমরা জানো? প্রাইভেট ব্যাংক মানে তোমার নিজের ব্যাংক। প্রাইভেট ব্যাংক আবার কি? হ্যাঁ, এটা হচ্ছে বেসরকারি ব্যাংক হবে, নট প্রাইভেট ব্যাংক। হ্যাঁ, প্রাইভেট ব্যাংক মানে তোমার নিজের পরিচালনা করার জন্য যে ব্যাংক, যেমন প্রাইভেট কার হয়, হ্যাঁ, এগুলা হয়। কিন্তু আর্মিদের ব্যাংক এখন ওইভাবে পরিচালনা নাই আর কি, নেভির আছে, বিজিবির আছে আর কি। বেসরকারি ব্যাংক আছে, বাকি আছে কি বেসরকারি ব্যাংক। বেসরকারি ব্যাংক অনেকগুলা ব্যাংক আছে বাংলাদেশে, যেমন কিছুদিন আগে সাকিব আল হাসান একটা খুলতে চেয়েছিল। সাকিব আল হাসানের ব্যাংকটার নাম কি বলতো? প্রাইভেট ব্যাংক মার্কেট ব্যাংক। হ্যাঁ, গুড হাবিব, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে এটা বলা উচিত ছিল, আমার হাবিব মনে করে দিয়েছে। প্রাইভেট ব্যাংক মানে মাটির ব্যাংক হবে, এটা আবার কিভাবে হয়? প্রাইভেট ব্যাংক এদের হবে কি বেসরকারি ব্যাংক, নন গভর্নমেন্ট ব্যাংক। কিন্তু সরকারের কাছে কিন্তু তারা দায়বদ্ধ। যেমন কিছুদিন আগে একটা সাকিব আল হাসান একটা ব্যাংক খুলতে চেয়েছিল। ব্যাংক খুলতে গেলে ব্যাংক খুলতে পারে নাই, কিন্তু ওটা কিন্তু বাংলাদেশ ব্যাংক অনুমোদন দেয় নাই আর কি, ওদের ওখানে আবেদন করেছিল। দেখো, একটা ব্যাংক কি তাহলে তুমি আমি যে কোনো কেউ খুলতে পারবো? বেসরকারি ব্যাংক যখন, মুকলেস ব্যাংক, আফজাল ব্যাংক, তাহলে তো বাংলাদেশ অনেক ব্যাংক হতো। দেখো, বাংলাদেশের বেসরকারি ব্যাংক অনেক কিছু আছে, যেমন ডাচ বাংলা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, দি ট্রাস্ট ব্যাংক, পদ্মা ব্যাংক, সীমান্ত ব্যাংক, কমিউনিটি ব্যাংক লিমিটেড। সীমান্ত ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা আইছিল একটা পরীক্ষা, এটা হচ্ছে 2016 সালে, মনে রাখবার কি। অনুমোদন দেয় নাই কেন আমি বলি, ন্যাশনাল ব্যাংক, ইউসিবি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক। হ্যাঁ, এইগুলা হচ্ছে তোমার কি বলছে, ওয়ান ব্যাংক আছে, এক্সিম ব্যাংক আছে, বাংলাদেশ কমার্স ব্যাংক। এই ব্যাংক যারা আছে, এই ব্যাংক করতে গেলে অনুমোদন তোমার কি হয়, এখানে হচ্ছে তোমাকে সরকারের কাছে বা বাংলাদেশ ব্যাংকের কাছে আগে কিছু জামানত রাখতে হয়। যেমন আগে ছিল 400 কোটি টাকা, এখন 300 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের কাছে আগে জমানত রাখতে হবে। রাখার পরে তোমাকে কি করতে হয়, তোমাকে ওই ব্যাংকটা খুলতে দেয়। তাছাড়া কিন্তু সম্ভব না। আগে 400 কোটি ছিল, এখন 300 কোটি মেবি। টাকা নাকি লাগে? হ্যাঁ, 400 কোটি টাকা লাগে আর কি। এই 400 কোটি টাকা যদি তুমি না দিতে পারো, তাহলে তোমার কি আসবে না, তুমি ব্যাংক খুলতে পারবা না। সুতরাং ব্যাংক খুলতে গেলে তোমাকে অ্যাটফার্স্ট 400 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক বা সরকারের কাছে রেখে দিতে হয়। ঠিক আছে তো? এখন এমন আর কি। এখন কয়জন রাখে আল্লাহ জানে, বলে তো রাখা আছে, না হলে নাকি খুলতে দেয় না। এই তো সরকার, এই সাকিব আল হাসানের নাকি অনেক কোথায় কি প্রবলেম হয়েছিল, এটা জানি না আর কি। সেই রাখা টাকা পাওয়া যায় পরে। হ্যাঁ, তুমি যদি ব্যাংক ফিনিশড হয়ে যায়, তাহলে তুমি পাবা সেই টাকাটা। কিন্তু আসলে এই যা টাকাটা রাখা হয় কেন, মনে করো নাবিহা একটা ব্যাংক খুলেছে, যে নাবিহা ব্যাংক লিমিটেড। হ্যাঁ, এখন তুমি কি করছো, গ্রাহকদের কাছ থেকে টাকা উঠাই নিছো, নিয়ে তুমি যদি চম্পট মারা কানাডা চলে যাও, তখন তোমার কি টাকাটা আমরা কি পাবো? গ্রাহকরা, আমি যে রাখছিলাম নাবিহাল ব্যাংক লিমিটেডে, তুমি তো আমার টাকা মাইরা নিয়ে কানাডায় গিয়ে বাস করতেছো। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু হবে না। কিন্তু তোমার যদি ওই 400 কোটি টাকা ব্যাংকের কাছে জমা থাকতো, ওই যে আমি টাকাটা দিয়েছি, ব্যাংক তখন কি করতো, আমার যত যত তথ্য প্রমাণ নিয়ে তো আমার যে টাকা রাখছিলাম 10 লাখ টাকা, ওই টাকা আমাকে ফেরত দিয়ে দিবে। তুমি কানাডা দাও আর হচ্ছে অস্ট্রেলিয়া যাও আর আকাশে যাও, যেখানে যাও। বুঝতে পারছো? অর্থাৎ তোমার কি করবা, ওখান থেকে টাকাটা গ্রাহকদেরকে দিয়ে দিবে। সেটা দিয়ে দিবে কিসের দায়িত্ব? বাংলাদেশ ব্যাংক দিয়ে দিবে।
তুমি যে 400 কোটি টাকা রাখছো এর ভেতর থেকে তুমি সবকিছুই পাবা, ইন্টারেস্ট টিন্টারেস্ট যা সব পাবা, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। আমি কি বুঝাইতে পারছি কিনা? সবাই কি বুঝছে? ডেস্টিনি ছিল ভাই, ডেস্টিনি তো কোনো ব্যাংক না, ওটা তো একটা ভাওতাবাজি প্রতিষ্ঠান। গাছ লাগাও, গাছ কিনো, নাকি এটা না? গাছ লাগাও, গাছ কিনো, এইগুলা নিয়ে তো ওদের কাহিনী ছিল নাকি? হ্যাঁ, তাহলে বেসরকারি ব্যাংক বলতে আমরা বোঝাই, বেসরকারি ব্যাংকের ভিতরে একটা দুইটা নাম, অন ব্যাংক দিলাম আমি, হচ্ছে এই যে ডাচ বাংলা, ডিইউটিসি ডাচ বাংলা দিলাম, এগুলা কিছু ব্যাংক আছে আর কি, এগুলো আমরা জানতে পারি। নেক্সট আমরা ব্যবস্থা চালু হয় যে মুঘল আমলে, এই পয়েন্ট গুলা তোমরা পড়বা, হ্যাঁ, আমি এইগুলা আলোচনা করলাম না আর কি, হ্যাঁ, কারণ এগুলা তো দেয়াই আছে, আমি একটু আলাদা এক্সট্রা যেগুলা ইম্পর্টেন্ট এবং একটু আলোচনা করে দিলাম যাতে তোমরা বুঝতে সুবিধা হয়, এই জন্যই লেখাগুলো আর কি, মূলত এইগুলো তো আছেই, তোমরা তো পড়তে পারবাই আর কি। ওই যে ডেস্টিনিতে আমিও গেছিলাম একবার, আমার এক ফ্রেন্ড নিয়ে গেছিল, যেদিন গেছিলাম মনে করো তারপর থেকে তো মাথা নষ্ট হয়ে গেছে, কোটিপতি ও গাড়ি কিনবো, 2 দিন পরে মাথার ভুল খুলছে আর কি, যাই হাই এটা কি করে ওরা, এটা তো ভালো জিনিস না, এটা তো 2 নম্বরের জিনিস, যাই হোক। আচ্ছা, হ্যাঁ, ডেস্টিনিতে এখন আছে ইন্ডিয়াতে, জানো বাংলাদেশেও আছে অনেক, চালাই কিন্তু নাম চেঞ্জ করে চালাই। হ্যাঁ, এটা আছে। তোমরা বাংলাদেশের যদি একটা জিনিস শুরু হয় ওটা মনে করো কোনোদিন শেষ হবে না, এটা এমন একটা দেশ আর কি। যা বাংলাদেশের বীমা প্রতিষ্ঠান, হ্যাঁ, বীমা একটা, বীমা আর ব্যাংক কিন্তু আলাদা জিনিস। এখন বীমা কিন্তু আবার ব্যাংকের ভিতরে ঢুকে গেছে, বিভিন্ন বীমা প্রতিষ্ঠান বিভিন্ন ব্যাংকের সাথে তোমার ইয়ে করে, যেমন জীবন বীমা কর্পোরেশন, হ্যাঁ, জীবন বীমা, লাইফ ইন্সুরেন্স, এটাও কিন্তু একটা বীমা, বাট ব্যাংক না। এখন এই বীমারা কিভাবে টাকাটা দেয়, দেখো আমি তোমাকে বুঝাই। তোমরা কি বুঝাবো নাকি চলে যাবে এইভাবে? বুঝান, আচ্ছা, যাই হোক আমি একটু বলি। দেখো মনে করো বীমাটা কেমন, বীমাটা হচ্ছে, মনে করো জীবন বীমা, লাইফ ইন্সুরেন্স আর কি, যেটাকে বলা হয় লাইফ ইন্সুরেন্স কোম্পানি, হ্যাঁ, পপুলার লাইফ ইন্সুরেন্স, এই তো বল, রাকিবুল, থ্যাংক ইউ। পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি এরা কি করে, বিভিন্ন ব্যাংকের সাথে, মনে করে এবি ব্যাংকের সাথে পপুলার লাইফ ইন্সুরেন্স এর একটা কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট আছে কি, পপুলাররা কি করে লাইফ ইন্সুরেন্স করার জন্য গ্রাহকদের কাছে কাছে যায়। তুমি একটা লাইফ ইন্সুরেন্স করলা, লাইফ ইন্সুরেন্স কিভাবে হতে পারে, লাইফের হতে পারে, গাড়ির হতে পারে, বাড়ির হইতে পারে, ফ্যাক্টরির হইতে পারে, কলকারখানার হইতে পারে, তোমার বাচ্চা কাচ্চার হতে পারে, তোমার বুড়া বয়সের হতে পারে। ওটা কি করে, একটা একটা ইন্সুরেন্স কোম্পানি খুললা, মনে করো তুমি 5 লাখ না 5 লাখ টাকা একটা 5 বছরের একটা ইন্সুরেন্স করলা, তখন তুমি 5 লাখ টাকায় যদি 5 বছরের ইন্সুরেন্স করো, তোমার কি হবে, 5 লাখ টাকা 5 বছর শেষে তুমি 5 লাখ টাকায় পাবা 7 লাখ টাকা। ঠিক আছে, তো 5 বছর পরে পাবা এটা। এখন এর মধ্যে তোমার প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এই টাকাটা শোধ করতে হবে, মাসে মাসে, প্রত্যেক মাসে মাসে 10,000 করে তুমি দিলা ব্যাংকে, লাইফ ইন্সুরেন্সে জমা রাখলা। আমি জাস্ট আর 1 মিনিট নিলাম, একটু বেশি হয়ে যাচ্ছে মনে হয়, যাই হোক 10 দিলাম। এখন হঠাৎ করে তুমি 5 কিস্তি দিয়ে তুমি মারা গেলা, তখন তুমি কি করবা, এই যে 5 লাখ টাকা দিছিলা না, এই 5 লাখ টাকার সাথে 2 গুণ করে তোমাকে সেই টাকাটা যে কোনো একদিন দিয়ে দেওয়া হবে, যেমন 5 লাখ টাকায় পাবা 10 লাখ টাকা। যদি এবার মরে যাও, এর মরার ভেতরে আবার কি আছে, অ্যাক্সিডেন্ট করে মরতে হবে, সাপে কামড়ে মরতে হবে, তারপরে তোমার এই যে কি আছে, এই যে বজ্রপাতে মরতে হবে, এইগুলার কারণে মরলে তুমি পাবা, আদারওয়াইজ তুমি অন্যভাবে মরলে হবে না আর কি, সিম্পল ভাবে মরে গেছে, বয়স হয়ে গেছে মরে গেছে, এটা না, তাছাড়া বয়স থাকাকালীন আর কি, হ্যাঁ। যাই হোক, এখন এই বীমারা কি করে, এই বীমাগুলা এই টাকাগুলা কোথায় রাখে বলো তো, এই বীমা ওদের তো আর নিজের কাছে রাখতে পারে না টাকাটা, বীমা কি করে জানো, এই বীমাওয়ালা কোম্পানি গুলো টাকাটা মনে করে এবি ব্যাংক বা বিভিন্ন প্রাইভেট ব্যাংকে কি করে, ওরা রেখে দেয়। প্রাইভেট ব্যাংক কি করে, এই টাকাটা অন্য জায়গায় ইনভেস্ট করে, করার পরে প্রাইভেট ব্যাংক এখান থেকে তো লাভ নিচ্ছেই, আর এই জীবন বীমা কর্পোরেশন যে কোম্পানি গুলো আছে ওদেরকে একটা লাভ দিয়ে দেয়, এবার এরা আবার নিজেদের লাভ রেখে গ্রাহকদের লাভ দিয়ে দেয়। তাহলে কি বুঝতে পারছো বিষয়টা কি? বীমাটা তো তাহলে সুদ, আরে ভাই সুদ ছাড়া, সুদ যাই হোক যাই হোক আমি জানি না, এটা হচ্ছে লাভ বলা হয়। ব্যাংক মানেই তো সুদ আর কি, যার কারণে ব্যাংকে চাকরি ছিল ছাইরা দিছি ব্যাংকে, এবি ব্যাংকে হয়েছিল, এই জন্য আমি জানি আর কি। এক সপ্তাহ ট্রেনিং করার পর বুঝলাম যে কাহিনী এই, পরে ছাইরা দিয়ে চলে আইসি আর কি। যাই হোক, এই হচ্ছে মূল ঘটনা আর কি।
এই জন্য তোমাদেরকে মনে হয় বুঝাইতে পারছি আমি এত সুন্দর ভাবে। ওখানে গিয়ে দেখলাম চারিদিকে শুধু সুদ আর সুদ। আমি বললাম তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, এখানে থাউন যাইবো না। এখানে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে ঢুকছিলাম আর কি, সিনিয়র জুনিয়র ম্যানেজার হিসেবে। যাই হোক, হ্যাঁ আশরাফ, বলো না ভাইয়া, হ্যাঁ এসব বলো না ভাই। যাই হোক আমরা, আচ্ছা, এই হচ্ছে তোমাদের মূল ঘটনা আর কি। যাই হোক, আচ্ছা, এখন এই বীমা কোম্পানি গুলার কাহিনী হচ্ছে এমন, হ্যাঁ। যাই হোক, এখন আমরা চলে যাব নেক্সট বিষয়। এই যে বীমা বীমা হচ্ছে মনে করো দুই রকমের হয়। বলতে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বীমা দুইটা। এটা রাষ্ট্রায়ত্ত মানে রাষ্ট্র অত্ত বীমা দুইটা। এই দুইটা কি কি? একটা মনে করো কি বলা হয়, একটাকে বলা হয় জীবন বীমা, এই যে জীবন বীমা, আর একটা হচ্ছে সাধারণ বীমা। ঠিক আছে তো, জীবন বীমা আর সাধারণ বীমা, এইভাবে আর কি তোমাদের আছে। বীমা কোম্পানি হচ্ছে মোট 51টি আমাদের দেশে বীমা কোম্পানি। বীমা কোম্পানি বীমা আছে কতটি? 81টি বীমা কোম্পানি আছে। এর মধ্যে মনে করো কতটা জানি 46টি, হ্যাঁ 46টি আছে তোমার সাধারণ, আর জীবন বীমা আছে 35টি। এটা হচ্ছে সাধারণ, আর 35টি হচ্ছে জীবন। অর্থাৎ এই আর কি টোটাল জীবন বীমা থেকে কম তোমাদের পরীক্ষা, এসব জায়গা থেকে পরীক্ষা আসে খুব কম। তারপরে একটু আমি বলে দিলাম আর কি। যাই হোক, এখন তোমরা এগুলো একটু দেখে নিবা ভাইয়েরা আমার, কারণ এইগুলা আমার বুঝান দিলে আসলে সমস্যা, এগুলা বুঝায় তোমরা পড়তে হবে তোমাদের। আসো, এখন প্রথম একটা একটা কোশ্চেন আর কি, দেখি এটা তোমরা পারো কিনা। আহ বাংলাদেশের প্রথম কাগজে মুদ্রা কোনটি? এটা 100% দিও। আই থিঙ্ক তোমরা একটা দিবা। এর কি আড্ডা মাইরো না, এটা ভুল আনসার দিও না। আসলে ভুল আনসার দিলে কষ্ট লাগে, যে এত পড়াইলাম, পড়ানোর পরেও যদি একটা রেসপন্স না হয় তাহলে কষ্ট লাগে না। বাংলাদেশের প্রথম কাগজে মুদ্রা কোনটি আর কি, দেখি আনসারটা দাও। বাংলাদেশের প্রথম কাগজে মুদ্রা কোনটি, দেখি তোমরা পারো কিনা। অনেকেই বলতেছে 1 টাকা, অনেকেই বলতেছে 2 টাকা, তাছাড়া আর কেউ আনসার দিচ্ছে না। আসলে রুলস অনুযায়ী কি হওয়া উচিত বলো তো? 1 টাকা। হ্যাঁ বলতে পারবা কি হওয়া উচিত তোমার, বলো দেখি। 100 টাকা। তোমরা কি কখনো দিয়েছো, দেখেছো 1 টাকার নোট দেখেছো? এক হওয়া উচিত, ডেফিনেটলি 1 টাকায় হওয়া উচিত। অনেকেই দিয়েছে 2 টাকা, আসলে 2 টাকা না 1 টাকা। দেখো